ব্যবসায়িক জগতে রিলায়েন্সের মতো খুব কম নামই এত বিখ্যাত হয়ে উঠেছে, কিন্তু 1966 সালে একটি ছোট টেক্সটাইল কোম্পানি কিভাবে বিশ্বের বৃহত্তম শিল্প গোষ্ঠীগুলির মধ্যে একটিতে রূপান্তরিত হয়েছিল, এটি হলো দূরদর্শিতা, স্থিতিস্থাপকতা এবং অভূতপূর্ব সাফল্যের গল্প। ভারতের মুম্বাইয়ের একটি ছোট ব্যস্ত বাজারের কেন্দ্রস্থলে একটি স্বপ্ন রূপ নিতে শুরু করে, একটি স্বপ্ন যা পরবর্তীতে বিশ্বজুড়ে ব্যবসার দৃশ্যপট বদলে দেবে। বছরটি ছিল 1966 এবং একজন ব্যক্তি যার উচ্চাকাঙ্ক্ষা এবং দৃঢ়তার চেয়ে বেশি কিছু ছিল না, তিনি কর্পোরেট সাম্রাজ্যে পরিণত হওয়ার প্রথম পাথর স্থাপন করেছিলেন। এটি ধীরুভাই আম্বানির গল্প, একজন সাধারণ মানুষ যার একটি অসাধারণ স্বপ্ন ছিল। ধীরুভাই আম্বানি নামে পরিচিত ধীরুভাই আম্বানি 1932 সালের 28শে ডিসেম্বর ভারতের সৌরাষ্ট্রের বর্তমানে গুজরাটের অংশ চোরবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ধীরুভাই আম্বানির বাবা হীরাচাঁদ আম্বানি একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে কাজ করতেন এবং অন্যদের শিক্ষিত করার জন্য তার নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। ধীরুভাই আম্বানি যখন গুজরাটের চোরবাদ গ্রামের যুবক ছিলেন তখন তার পরিবারের খুব বেশি টাকা ছিল না। জীবিকা নির্বাহের জন্য ধীরুভাই পকোড়া এবং অন্যান্য খাবার বিক্রি করতেন বলে জানা যায়। ব্যবসার ক্ষেত্রে ধীরুভাই আম্বানি মূলত স্বশিক্ষিত ছিলেন, তার আনুষ্ঠানিক শিক্ষা খুব কম ছিল। তিনি গুজরাতের চোরবাদের হুতাত্তা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তার আসল শিক্ষা এসেছিল ইয়েমেনের রাস্তাঘাট থেকে, যেখানে তিনি একটি পেট্রোল পাম্পের পরিচারক হিসেবে কাজ করেছিলেন এবং পরে মুম্বাইয়ের টেক্সটাইল এবং ব্যবসার জগতে। 16 বছর বয়সে ধীরুভাই আম্বানি যখন ইয়েমেনে কাজ করছিলেন তখন তিনি একটি পেট্রোল পাম্পে কাজ করতেন এবং সামান্য আয় করতেন। এই সময় তিনি ইয়েমেনি রূপার মুদ্রার সন্ধান পান, যা মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তাই তিনি মুদ্রাগুলো নিয়ে গলিয়ে ফেলেন এবং লাভে রূপা বিক্রি করেন। এই পদক্ষেপটি ধীরুভাইয়ের প্রাথমিক উদ্যোক্তা প্রবৃত্তির একটি সর্বোত্তম উদাহরণ। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তিনি সৃজনশীলভাবে চিন্তা করার এবং সুযোগগুলিকে পুঁজি করে এমনভাবে ব্যবহার করার ক্ষমতা দেখিয়েছিলেন যা অন্যরা উপেক্ষা করেছিল। যদিও এই গল্পটি একটি ঝুঁকিপূর্ণ এবং সাহসী পদক্ষেপ বলে মনে হতে পারে, এটি সেই মানসিকতাকে প্রতিফলিত করে যা তাকে জীবনের শেষ পর্যায়ে গণনা করা ঝুঁকি নিতে এবং একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল, যা অবশেষে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সৃষ্টির দিকে পরিচালিত করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সাফল্যের আবেগ এবং অসম্ভবকে অতিক্রম করার সংকল্প থেকে জন্মগ্রহণ করেছিল। ধীরুভাই সহজ কিছু দিয়ে শুরু করেছিলেন, টেক্সটাইল। বড় স্বপ্ন নিয়ে একটি ছোট উদ্যোগ রিলায়েন্স টেক্সটাইল চালু হয়েছিল। তার লক্ষ্য সাশ্রয়ী মূল্যের মানসম্পন্ন কাপড় তৈরি করা যা জনসাধারণের কাছে আবেদন করবে। কিন্তু ধীরুভাইকে কেবল তার পণ্যই আলাদা করেনি, বরং তার চিন্তা ভাবনাও তাকে আলাদা করে তুলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ব্যবসা কেবল বিক্রির বিষয় নয়, এটি একটি ব্র্যান্ড, একটি আন্দোলন তৈরির বিষয়। তিনি ভারতীয়দের ব্যবসা দেখার দৃষ্টিভঙ্গিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আধুনিক বিপণন এবং টেক্সটাইল শিল্পে একটি অনন্য ভাবনা নিয়ে এসেছিলেন। কয়েক বছরের মধ্যেই রিলায়েন্স টেক্সটাইলস একটি জনপ্রিয় নাম হয়ে ওঠে এবং ধীরুভাই আম্বানি, যিনি একসময় একজন ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন, তিনি এখন আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন। রিলায়েন্স শুরু করার আগে ধীরুভাই ইয়েমেনে একটি ভারতীয় ট্রেডিং কোম্পানিতে কেরানি হিসেবে কাজ করতেন। এই চাকরি থেকেই তার উদ্যোক্তা যাত্রার সূচনা হয় এবং এখানে তিনি ট্রেডিং এর মূল বিষয়গুলি এবং আন্তর্জাতিক বাজারে সুযোগগুলি কিভাবে খুঁজে বের করতে হয় তা শিখেছিলেন। তিনি এই চাকরি থেকে অর্থ সঞ্চয় করেছিলেন এবং ভারতে তার প্রথম ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য এটি ব্যবহার করেছিলেন। রিলায়েন্স নামটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসের প্রতীক। ধীরুভাই আম্বানি চেয়েছিলেন এমন একটি কোম্পানি হিসেবে পরিচিত হোক যার উপর গ্রাহক পণ্যের গুণমান, ব্যবসায়িক অনুশীলন বা উদ্ভাবনের ক্ষেত্রেই হোক না কেন, তিনি এমন একটি কোম্পানি তৈরি করতে চেয়েছিলেন যার উপর লোকেরা বিশ্বাস করতে পারে এবং ধারাবাহিক উচ্চ মানের ফলাফল প্রদান করতে পারে। এই নামকরণের আরেকটি কারণ ছিল স্বনির্ভরতার উপর জোর দেওয়া, যা 1960 এবং 1970-এর দশকে ভারতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে
উৎপাদন ও শিল্পে স্বয়ংসম্পূর্ণতার জন্য একটি শক্তিশালী জাতীয় প্রচেষ্টা শুরু হয়। রিলায়েন্স এই বিশ্বাসের প্রতীক যে ভারত বিদেশি আমদানির উপর নির্ভর না করে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে নিজস্ব সম্পদ এবং ক্ষমতার উপর নির্ভর করতে পারে। এই ব্যবসাটি মূলত গুজরাটের আহমেদাবাদের উপকণ্ঠে অবস্থিত নারোদায় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে প্রথম রিলায়েন্স টেক্সটাইল মিলটি নির্মিত হয়েছিল। রিলায়েন্স টেক্সটাইলস ভারতীয় টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটিয়েছিল, বৃহৎ পরিসরে পলিয়েস্টার কাপড় প্রবর্তন করে, যা ঐতিহ্যবাহী সুতিভিত্তিক কাপড়ের তুলনায় বেশি সাশ্রয়ী এবং টেকসই ছিল। 1970-এর দশকের গোড়ার দিকে রিলায়েন্স পলিয়েস্টার সুতো উৎপাদনে তার মনোযোগ প্রসারিত করে, যা এটিকে ভারতের বৃহত্তম পলিয়েস্টার প্রস্তুতকারকদের মধ্যে একটি করে তোলে। রিলায়েন্স টেক্সটাইলের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে একটি ছিল তাদের প্রিমিয়াম কাপড়ের লাইন ভিমলের সূচনা। ভিমল 1980 সালে চালু হয় এবং ভারতে প্রিমিয়াম মানের এবং বিলাসবহুল কাপড়ের সমার্থক হয়ে ওঠে। ব্র্যান্ডটি এতটাই সফল হয়েছিল যে এটি একটি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠে। 1980-র দশক রিলায়েন্সের জন্য এক নতুন ভোর এনে দেয়। ধীরুভাইয়ের প্রবৃদ্ধির ক্ষুধা তাকে তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল এবং টেলিযোগাযোগ এই নতুন শিল্পে উদ্যোগ নিতে উৎসাহিত করে। তিনি জানতেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি হল বৈচিত্র্য। সাহসী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ভবিষ্যতে বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, রিফাইনারি এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করেছিলেন। ধীরুভাইয়ের উচ্চাকাঙ্ক্ষা অপ্রতিরোধ্য বলে মনে হয়েছিল, কিন্তু একটি প্রশ্ন আছে, প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হয়েও তিনি কিভাবে এই সমস্ত অর্জন করতে পেরেছিলেন? এর উত্তর নিহিত রয়েছে তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ভারতের সম্ভাবনার প্রতি তার অটল বিশ্বাসের মধ্যে। ধীরুভাই কেবল রিলায়েন্স গড়ে তোলেননি, তিনি একটি বাস্তুতন্ত্র, ব্যবসার নেটওয়ার্ক এবং সম্পর্ক তৈরি করেছিলেন যা তাকে যে কোনো ঝড় মোকাবিলা করার শক্তি দেবে। যাই হোক, সাফল্য সংগ্রাম ছাড়া ছিল না। ধীরুভাই তীব্র রাজনৈতিক চ্যালেঞ্জ, সমালোচনা এবং আইনি সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তার অপ্রচলিত পদ্ধতিগুলি ভ্রু কুঁচকেছিল, কিন্তু এটি কেবল তার দৃঢ় সংকল্পকে আরও বাড়িয়ে তুলেছিল। রিলায়েন্স পলিয়েস্টার উৎপাদনে উদ্যোগী হয় 1980 সালে পাতাল গঙ্গায় তাদের প্রথম পলিয়েস্টার ফিলামেন্ট সুতোর কারখানা স্থাপন করে। এর ফলে রিলায়েন্স টেক্সটাইল থেকে পেট্রোকেমিক্যালে রূপান্তরিত হয়, যেখানে কোম্পানিটি ব্যাপকভাবে পলিয়েস্টার সুতো তৈরি করে। রিলায়েন্স পেট্রোকেমিক্যাল খাতে প্রবেশ করে 1985 সালে হাজিরা অর্থাৎ গুজরাটে একটি পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপন করে। কোম্পানিটি শীঘ্রই পলিয়েস্টার এবং পলিথিন বাজারে একটি প্রভাবশালী খেলোয়াড় হয়ে ওঠে। 1977 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে রিলায়েন্স পেট্রোকেমিক্যালস প্রতিষ্ঠিত হয়। এর ফলে কোম্পানিটি টেক্সটাইল এবং পলিয়েস্টারের উপর প্রাথমিক মনোযোগের বাইরে পেট্রোকেমিক্যালের লাভজনক ক্ষেত্রে প্রবেশ করে। 1991 সালে রিলায়েন্স মহারাষ্ট্রের পাতাল গঙ্গায় তার প্রথম সমন্বিত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপন করে। এই কমপ্লেক্সটি বিশ্বব্যাপী পেট্রোকেমিক্যাল খাতে একটি প্রভাবশালী অবস্থান প্রতিষ্ঠার জন্য কোম্পানির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার ভিত্তিপ্রস্তর ছিল। শতাব্দীর শুরুতে রিলায়েন্স গুজরাটে জামনগর রিফাইনারি নির্মাণের মাধ্যমে একটি রূপান্তরমূলক প্রকল্প শুরু করে। এই সুবিধাটি সেই সময় বিশ্বের বৃহত্তম তৃণমূল স্তরের রিফাইনারি ছিল এবং এটি রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল কার্যক্রমের মেরুদণ্ড হয়ে ওঠে। জামনগরের রিফাইনারিটি বিশ্বের বৃহত্তম একক স্থানীয় রিফাইনারি, যার প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রতিদিন প্রায় 1.24 মিলিয়ন ব্যারেল। 2002 সালে এক বিপর্যয় ঘটে। ধীরুভাই আম্বানি মারা যান, জীবনের চেয়েও বৃহত্তর এক সাম্রাজ্য রেখে যান, কিন্তু তার উত্তরাধিকার এখনো শেষ হয়নি। তার দুই পুত্র মুকেশ এবং অনিল আম্বানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা গ্রহণ করেন এবং নেতৃত্বের লড়াই শুরু হয়। এই পরিবর্তন সহজ ছিল না। আম্বানি পরিবারের মধ্যে বিভক্তি অনিবার্য ছিল। ধীরুভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী কোকিলাবেন আম্বানি দুই ছেলের মধ্যে মধ্যস্থতা করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাথমিকভাবে মুকেশ এবং অনিল উভয়ই রিলায়েন্সের নেতৃত্ব ভাগাভাগি করার বিষয়ে একমত বলে মনে হয়েছিল, তবে সময়ের সাথে সাথে কোম্পানিটি কিভাবে পরিচালনা করা উচিত তা নিয়ে মতবিরোধ দেখা দিতে শুরু করে। 2005 সালে রিলায়েন্সের সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে মুকেশ এবং অনিলের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হলো এবং এই বিরোধ চরমে পৌঁছয়। বিরোধ এতটাই তীব্র হয়ে ওঠে যে পরিবারের মাতৃপুরুষ কোকিলাবেন আম্বানিকে
হস্তক্ষেপ করতে হয়। অবশেষে একটি সমঝোতা হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দুটি পৃথক সত্তায় বিভক্ত হয়। মুকেশ আম্বানি পেট্রোকেমিক্যাল, পরিশোধন এবং তেল ব্যবসার নিয়ন্ত্রণ নেন এবং অনিল আম্বানি টেলিযোগাযোগ, বিদ্যুৎ এবং আর্থিক পরিষেবার দায়িত্ব নেন। বড় ছেলে হিসাবে মুকেশ আম্বানির বাবার উত্তরাধিকারের সাথে আরও দৃঢ় সম্পর্ক ছিল এবং তিনি কোম্পানির মূল কার্যক্রমে, যার মধ্যে পেট্রোকেমিক্যাল এবং পরিশোধন ব্যবসাও ছিল, জড়িত ছিলেন। অনেক কর্মচারী এবং ব্যবসায়িক সহযোগীরা তাকে স্বাভাবিক উত্তরসূরি হিসেবে দেখেছিলেন। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণ নেন এবং তার নেতৃত্বে কোম্পানি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। বছরের পর বছর ধরে অনিল আম্বানির ব্যবসায়িক উদ্যোগগুলি আর্থিক চাপের মুখোমুখি হতে থাকে। তার প্রধান টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস, ভারতী এয়ারটেল এবং জিও মুকেশ আম্বানির টেলিকম উদ্যোগের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ঋণ এবং প্রতিযোগিতার সাথে লড়াই করে। 2019 সালে ঋণ পরিশোধ করতে অক্ষমতার কারণে অনিল আম্বানিকে যুক্তরাজ্যের একটি আদালত দেউলিয়া ঘোষণা করে। অনিলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে কিছু মামলা আর কমের দেউলিয়াত্ব এবং অন্যগুলি আর্থিক অসদাচরণের সাথে সম্পর্কিত। 2019 সালে লন্ডনের একটি আদালত অনিল আম্বানিকে চীনা ব্যাংকের একটি গ্রুপের $100 মিলিয়ন ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার জন্য আদালত অবমাননার দায় দোষী সাব্যস্ত করে। এটি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে তার বিশ্বাসযোগ্যতাকে আরও প্রভাবিত করে। তার শীর্ষে থাকাকালীন অনিল আম্বানির মোট সম্পদের পরিমাণ $40 বিলিয়ন বেশি ছিল, যা তাকে ভারতের অন্যতম ধনী ব্যক্তি করে তুলেছিল। তবে 2020 সালের মধ্যে তার সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে তার মোট সম্পদ মাত্র $1 বিলিয়ন নেমে এসেছে, মূলত তার ব্যবসার ক্ষতি এবং ক্রমবর্ধমান ঋণের কারণে। তিনি বিশ্বের প্রথম বিলিয়নারদের একজন হয়েছিলেন যিনি শীর্ষ ধনী তালিকার সদস্য থেকে দেউলিয়া হওয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন। রিলায়েন্সের মূল ভিত্তি টেক্সটাইল এবং পেট্রোকেমিক্যাল শিল্পে থাকলেও মুকেশ আম্বানি প্রযুক্তি এবং ডিজিটাল পরিষেবায় ভবিষ্যৎ দেখতে পান। 2010 সালে মুকেশ আম্বানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, পরবর্তীকালে রিলায়েন্স জিও নামে পরিচিত, তৈরি করেন এবং 4G প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করেন। একটি উন্নত টেলিযোগাযোগ মান যা উচ্চগতির ডেটা ট্রান্সমিশনের অনুমতি দেবে। জিও বিনামূল্যে ভয়েস কল, সীমাহীন টেক্সট বার্তা এবং উচ্চগতির 4G ইন্টারনেট অফার করে বাজারকে বিপর্যস্ত করে তোলে, যার ডেটা প্ল্যান প্রতিযোগীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে সস্তা ছিল। প্রাথমিক পর্যায়ে জিও ব্যবহারকারীদের আকর্ষণ করার জন্য সীমাহীন ডেটা এবং কলিংয়ের মাধ্যমে বিনামূল্যে ট্রায়াল অফার করে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও মুকেশ আম্বানির বেতন তার সম্পদের তুলনায় আশ্চর্যজনকভাবে কম। তার বার্ষিক বেতন 15 কোটি টাকা পর্যন্ত সীমাবদ্ধ এবং তিনি কোনো বোনাস বা স্টক অপশন গ্রহণ করেন না। তার সম্পদ মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে তার হোল্ডিংসের মূল্যবৃদ্ধি থেকে আসে। মুকেশ আম্বানি খেলাধুলোর প্রতি তার আগ্রহের জন্য পরিচিত। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক, যারা একাধিকবার টুর্নামেন্ট জিতেছে। খেলাধুলোর প্রতি তার আগ্রহ কেবল একজন বিনিয়োগকারী হিসেবে নয়, বরং এমন একজন হিসেবেও যিনি এটিকে সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং জাতি গঠনের উপায় হিসেবে দেখেন। রিলায়েন্স রিটেইলের মাধ্যমে মুকেশ আম্বানি রিলায়েন্সকে ভারতের বৃহত্তম খুচরো বিক্রেতা হিসেবে রূপান্তরিত করেছেন, অন্যান্য প্রধান খেলোয়াড়দের ছাড়িয়ে গেছেন। কোম্পানিটি রিলায়েন্স ফ্রেশের মতো মুদিখানার চেইন থেকে শুরু করে অ্যাজিওর মতো উচ্চমানের ফ্যাশন আউটলেট পর্যন্ত বিভিন্ন ধরনের স্টোরের মালিকানা এবং পরিচালনা করে। আপনি কি জানেন, আদি গোদরেজ এবং আনন্দ মহিন্দ্রা সহ ভারতের বিশিষ্ট শিল্পপতিদের সাথে মুকেশ আম্বানির দৃঢ় সম্পর্ক রয়েছে। দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব এবং মুকেশ আম্বানির সাথে তাদের সম্পর্ক ভারতের ব্যবসায়িক অভিজাতদের আন্তঃসংযুক্ত প্রকৃতিকে প্রতিফলিত করে।